হ্যালো ভিউয়ার্স, অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা এইচএস উচ্চ মাধ্যমিক পড়ছো, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটির তৃতীয় অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের রেলপথ স্থাপনের যে উদ্দেশ্য বা কারণগুলি কি, এবং এই রেলপথ স্থাপনের যে প্রভাব বা ফলাফল সেটি কিভাবে পড়েছিল ভারতীয় সমাজ অর্থনীতির উপরে, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির এই সাবজেক্টটির সাজেশন এবং একাধিক প্রশ্ন, সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশনের যেসব প্রশ্ন উত্তর আমি এখনো দিতে পারিনি, তা খুব দ্রুত একের পর এক তোমাদের সামনে তার প্রশ্নের উত্তরগুলি নিয়ে এসে আলোচনা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নি। দেখো, এইচএস উচ্চ মাধ্যমিক ইতিহাস। এবার তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও ফলাফল। কেন ভারতে রেলপথ স্থাপন করা হলো এবং রেলপথ স্থাপনের পর কি প্রভাব পড়ছে ভারতের উপরে, কি তার ফলাফল, এই কারণ এবং ফলাফল এই দুটি একসাথে। দেখো, দুটি কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হয়, কিন্তু আবার একসাথেই কিন্তু তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট রয়েছে। তা প্রথমে আমরা যেটা আলোচনা করব, দেখো যে ভারতে রেলপথ প্রতিষ্ঠা। ভারতের রেলপথের প্রতিষ্ঠা আমরা জানি লর্ড ডালহৌসি করেছিলেন 1853 সালে 16 এপ্রিল। বোম্বাই থেকে থানে 21 মাইল পথে তিনি প্রথম রেলপথ স্থাপন করেন। যদিও তার আগে 1832 নাগাদ লর্ড হার্ডিন্সের রাজত্বকালে রেলপথ স্থাপনের কথা বলা হয়, তবে কার্যক্ষেত্রে সেটা হয়নি। তো পরে যখন ডালহৌসি ভারতবর্ষে আসেন 1848 থেকে 56 পর্যন্ত তিনি এদেশে ছিলেন, এবং তার সময় 1853 সালের 16 এপ্রিল বম্বে থেকে থানে 21 মাইল এই পথে তিনি রেলপথ স্থাপন করেন। এবং গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি, GIRP, এই কোম্পানি প্রথম এই রেলপথ স্থাপন করে। এবং ডালহৌসির সময়ে প্রায় 200 মাইল কিন্তু রেলপথ স্থাপিত হয়। আরো পরবর্তীতে আরো 1-2 বছরের ভিতরে রেলপথ আরো সম্প্রসারিত হয়। তা প্রথম যে রেলপথ স্থাপিত হয় ভারতবর্ষে সেটি হচ্ছে বম্বে থেকে থানে। এরপর হাওড়া থেকে হুগলি 1854 সালে, মানে ঠিক পরের বছর 1854 সালে হাওড়া থেকে হুগলি দ্বিতীয় রেলপথটি স্থাপিত হয়। এরপর তৃতীয় রেলপথটি যেটা তৈরি হয় সেটি হচ্ছে হাওড়া থেকে আমতা, হাওড়ার আমতা, এখানে কিন্তু তৃতীয় রেলপথটি স্থাপিত হয়। তো যাই হোক, এরপরে যে ডালহৌসি রাজত্বকালে, মানে প্রায় 1856 ভিতরে ভারতবর্ষে প্রায় 200 মাইল রেলপথ স্থাপিত হয়। এবং এই রেলপথ ভারতের অর্থনীতি, সমাজ, রাজনীতি বা বিশেষ করে ভারতের অর্থনীতিকে সব থেকে বেশি প্রভাবিত করেছিল। এবং পরে আমরা দেখছি যে স্বাধীনতার পর 1951 সালে গিয়ে এই রেল ব্যবস্থাকে জাতীয়করণ করা হয়, অর্থাৎ ভারত সরকার নিজের হাতে নিয়ে নেয় এই রেল ব্যবস্থাকে, এবং এটি বিশ্বের সর্ববৃহৎ একটা নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে ওঠে। নেটওয়ার্ক ব্যবস্থা মানে যোগাযোগ ব্যবস্থা। বিশ্বের সব থেকে বড় যোগাযোগ ব্যবস্থাই কিন্তু ভারতে অবস্থিত, ভারতের এই রেলপথ। তো সেটার অনেক দিনের একটা লম্বা ইতিহাস। আমাদের এখানে মূল প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য বা কারণ কি, কেন রেলপথ স্থাপিত হলো। তা প্রথম যেটা রয়েছে ডালহৌসির উদ্দেশ্য। তা ডালহৌসি দেখো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এরকম সামরিক ইত্যাদি কারণকে সামনে রেখে, ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে তিনি এই ভারতে রেলপথ স্থাপন করেন। তার প্রথম লক্ষ্য ছিল যে ভারতের সাম্রাজ্য বিস্তার করা, এবং তিনি ভারতে তার যে সত্য বিলোপ নীতি, সেই নীতির মাধ্যমে এদেশে সাম্রাজ্য বিস্তার করেন। এবং তার সময়ে ব্রিটিশ সাম্রাজ্য সর্ববৃহৎ আকার ধারণ করে। ফলে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দেয়। এই সব বিদ্রোহগুলিকে যাতে খুবই দ্রুত দমন করা যায়, খুব দ্রুত যাতে সেনাবাহিনী সেখানে পাঠানো যায় এবং এই বিদ্রোহগুলোকে দমন করা যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে রেলপথ স্থাপন করার চিন্তা ভাবনা করেন লর্ড ডালহৌসি। এছাড়া ভারতে ব্রিটিশ যেসব পুঁজিপতি, যারা টাকার মালিক, যারা ইংল্যান্ডের, তাদেরকে এদেশে আনা এবং তাদেরকে এদেশে শিল্প কলকারখানা গড়ে তোলা তাদের দ্বারা, এবং তাদের এদেশের অর্থনীতিতে তাদের অর্থকে বিনিয়োগ করার একটা জায়গা তৈরি করা। এছাড়া আরেকটা উদ্দেশ্য ছিল, ইংল্যান্ডে যে শিল্প কলকারখানাগুলো চলতো শিল্প বিপ্লবের পর, তো সেই কলকারখানাগুলিতে যে কাঁচা মাল, বিশেষ করে যে তুলো মহারাষ্ট্রে তুলো যেত ইংল্যান্ডে, সেই কাঁচা মালগুলি যাতে খুব দ্রুত এবং খুব অল্প খরচে, খুব সহজে যাতে বন্দরে পাঠানো যায়, তার জন্য রেলপথ তৈরি করেছিলেন লর্ড ডালহৌসি। তা এইভাবে বাণিজ্যিক যে উদ্দেশ্য সেটাকে সামনে রেখে এদেশের শিল্প কলকারখানা স্থাপন করার উদ্দেশ্যে, ব্রিটিশ পুঁজিপতিদের এদেশে অর্থ বিনিয়োগ করার উদ্দেশ্যে,
এবং সর্বোপরি যে সামরিক উদ্দেশ্য, অর্থাৎ এদেশের যেসব ক্ষোভ বিক্ষোভ বিদ্রোহ আন্দোলনগুলো হচ্ছিল সেগুলোকে দমন করার উদ্দেশ্যকে সামনে রেখে ডালহৌসি এই রেলপথ স্থাপনের চিন্তা ভাবনা করেন। এটা ছিল ডালহৌসির উদ্দেশ্য। এরপরে দেখো 2 নম্বর যে পয়েন্টটা আছে, মানে কারণ, পুঁজি বিনিয়োগ। অর্থাৎ দেখো, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডে যারা মালিক, মানে এই কলকারখানাগুলো যারা মালিক, তাদের হাতে প্রচুর টাকা আসে। তারা সেই টাকাটা কি করবে? ব্যাংকে রেখে দেবে না, সেই টাকা তারা আরো বেশি টাকা তৈরি করার জন্য, মানে টাকা দিয়ে আরো যাতে বেশি টাকা তৈরি করা যায়, তাহলে ওই টাকাগুলো একটা কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে, আরো কোনো বাণিজ্যিক ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। এখন ভারতবর্ষ তো একটা বিরাট বড় দেশ, এখানে অনেক সম্ভাবনা রয়েছে, বাণিজ্যের অনেক সম্ভাবনা রয়েছে, এখানে পুঁজি বিনিয়োগ করলে অনেক লাভ পাওয়া যাবে। এই উদ্দেশ্যে ইংল্যান্ডের পুঁজিপতিরা এদেশে এই রেল বা এই রেল ব্যবস্থার উপরে তারা পুঁজি বিনিয়োগ করতে থাকে এবং এদেশে রেলপথ স্থাপন করে। রেলপথ স্থাপনের ভিতর দিয়ে ব্রিটিশ পুঁজিপতিরা কিন্তু অর্থ বিনিয়োগ করতে চেয়েছিল এদেশে। কাঁচামাল রপ্তানি, 3 নম্বর পয়েন্ট। কাঁচামাল রপ্তানি বলতে ইংল্যান্ডের শিল্প কলকারখানাগুলিতে যে কাঁচামালের প্রয়োজন, যেমন কাঁচা তুলো, এগুলো ভারতবর্ষ থেকে রপ্তানি করা হতো। যেহেতু জাহাজে সমুদ্রপথে, কিন্তু বন্দরের থেকে যে জাহাজে যাবে সে বন্দর পর্যন্ত পাঠাতে গেলে দেশের বিভিন্ন জায়গা থেকে রেলের মাধ্যমে অল্প খরচে খুব সহজে এই কাঁচামালগুলি বন্দরে এসে পৌঁছাতো এবং তারপরে জাহাজে বোঝাই করে সেটা ইংল্যান্ডে পাঠানো হতো। এবং ভারতবর্ষ এইভাবে ইংল্যান্ডের একটা কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত হয়েছিল। তা এই কাঁচামাল যাতে ইংল্যান্ডে ভালোভাবে পাঠানো যায়, রপ্তানি করা যায় এই দেশ থেকে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেও কিন্তু রেলপথ তৈরি করা হয়। 4, বিলাতি পণ্যের সরবরাহ। বিলাতি পণ্য মানে ইংল্যান্ডের কথা যদি বলি, ইংল্যান্ডের কলকারখানায় প্রচুর পরিমাণে জিনিসপত্র তৈরি হচ্ছে। বস্ত্রের কথা বলতে পারি, জামা কাপড় তৈরি হচ্ছে। সেই বস্ত্র ভারতবর্ষে জাহাজে করে চলে আসছে বন্দরে এবং তারপরে এই রেলের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই বিদেশি পণ্য বা এই বস্ত্র সেগুলো ছড়িয়ে পড়ছে এবং ভারতীয় বাজারকে তারা দখল করে নিচ্ছে। অর্থাৎ বিদেশি পণ্য বস্তু ভারতবর্ষের বাজারগুলিতে যাতে ছড়িয়ে পড়তে পারে, ভারতের বাজারকে যাতে ক্যাপচার করতে পারে, এদেশের প্রতিটি মানুষের হাতে হাতে যাতে পৌঁছাতে পারে, তার উদ্দেশ্যকে সামনে রেখে এই রেলপথ স্থাপন করা হয়। সামরিক প্রয়োজন। সামরিক প্রয়োজন যেটা ডালহৌসি করেছিলেন, যে বিশাল বড় যে ব্রিটিশ সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের বিরুদ্ধে একাধিক বিদ্রোহ হচ্ছে। নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ পরবর্তীতে কালে হয়, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ফকির বিদ্রোহ, দাক্ষিণাত্য বিদ্রোহ, অনেক বিদ্রোহ কিন্তু ইংরেজদের বিরুদ্ধে হয়, ওয়াহাবি ফরাজি আন্দোলন। তাই এই বিদ্রোহগুলোকে দমন করে ইংরেজরা। তাই যাতে তাড়াতাড়ি এই বিদ্রোহগুলোকে দমন করা যায়, খুব দ্রুত বিদ্রোহ যেই দেখা দেবে সঙ্গে সঙ্গে যেন সেখানে ব্রিটিশ সেনা গিয়ে পৌঁছাতে পারে, তার জন্য এই রেল ব্যবস্থা অপরিহার্য হয়ে উঠেছিল। কারণ রেলের মাধ্যমে দ্রুত সেনারা রেলে চেপে সেই জায়গায় গিয়ে তারা অবতরণ করবে এবং সেই বিদ্রোহটাকে দমন করবে। অর্থাৎ সামরিক প্রয়োজনকে সামনে রেখে এইসব বিদ্রোহ আন্দোলনগুলোকে যাতে দমন করা যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে রেলপথ স্থাপন করা হয়েছিল। 7 নম্বর দেখো, দুর্ভিক্ষের মোকাবিলা। তা ভারতবর্ষে বারে বারে দুর্ভিক্ষ হয়, খরা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, মড়ক, রোগ ব্যাধি কারণে, মহামারী, নানা রকম কারণে কিন্তু এদেশে মহামারী বারে বারে হয়েছে। এবং মহামারী হলে কি হয়, সরকারি সাহায্যের প্রয়োজন হয়, সরকারি ত্রাণের প্রয়োজন হয়, মানুষকে বাঁচানোর দরকার হয়। তা সরকারি সেই সাহায্য যাতে দ্রুত তাদের কাছে পাঠানো যায়, সেই উদ্দেশ্যটাকেও সামনে রেখে এই রেলপথ তৈরি করার একটা প্রয়োজন তৈরি হয়েছিল। 8 নম্বর পয়েন্ট দেখো, কর্মসংস্থান। তা রেলে প্রচুর কর্মের মানে কর্মীর প্রয়োজন। তা ভারতীয় যারা কৃষক, মানে তাদেরকে অদক্ষ কর্মী হিসেবে রেলে নিয়োগ করা হয়। প্রায় 2.5-3 লক্ষ কর্মী কিন্তু নিয়োগ করা হয়েছিল 1890 সালের ভিতরে। তাহলে রেল ব্যবস্থার ভিতর দিয়ে কিন্তু একটা কর্মসংস্থান তৈরি হয়েছিল। যদিও ইংরেজদের লক্ষ্য ছিল যে প্রচুর পরিমাণে ইংরেজদেরকে এদেশে রেলের কর্মসংস্থান করা হবে, রেলের বড় বড় অফিসার, বড় বড় ইঞ্জিনিয়ার সব কিন্তু ইংরেজ বা শ্বেতাঙ্গদের থেকে নিয়োগ করা হতো। তা তাদের প্রাথমিক অবস্থায় কর্মসংস্থান বলতে কিন্তু তাদের ইংরেজদেরকে নিয়োগ করার চিন্তা ভাবনাই ছিল এবং সেটাই করা হয়েছিল। তাহলে উদ্দেশ্য বলতে এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে পয়েন্ট আকারে তোমাদেরকে নোটসে আলোচনা করতে হবে। ডালহৌসির কি উদ্দেশ্য ছিল? পুঁজি বিনিয়োগ, কাঁচামাল রপ্তানি, বিলাতি পণ্যের সরবরাহ, রাজনৈতিক প্রয়োজন, সামরিক প্রয়োজন, দুর্ভিক্ষের মোকাবিলা, কর্মসংস্থান। রাজনৈতিক প্রয়োজনটা কি বলা হয়েছিল? রাজনৈতিক প্রয়োজন হচ্ছে এদেশের যে একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করলো ইংরেজরা, সেই সাম্রাজ্যে যাতে সুন্দর সুষ্ঠুভাবে এই সাম্রাজ্যটাকে পরিচালনা করা যায়, তার জন্য রেলপথ তৈরি করা দরকার হয়েছিল। কারণ রেলের ভিতর দিয়ে প্রশাসনকে খুব সচল করা গিয়েছিল,
সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে আদান প্রদান বাড়ানো গিয়েছিল, একটা ঐক্য তৈরি করা গিয়েছিল প্রশাসনের ভিতরে। এই রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু রেলপথ তৈরি হয়। এই পয়েন্টগুলোকে তোমাদের আলোচনা করতে হবে উদ্দেশ্য বা কারণে। এরপরে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হচ্ছে ফলাফল। তা দেখো, রেলপথ ভারতবর্ষে রেলপথ, যেমন বিপিন চন্দ্র বলছেন যে রেলপথ ভারতবর্ষে একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। যদিও আয়েশা জালাল এবং সুগত বসু তারা তাদের মডার্ন সাউথ এশিয়া গ্রন্থে বলছেন যে রেলপথের ভিতর দিয়ে ভারতবাসীর জীবনে দুঃখ দুর্দশা নেমে এসেছিল। তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। ফলাফল কেউ বলছে ভালো হয়েছে, কেউ বলছে খারাপ হয়েছে। এখন আমরা প্রথমে ভালো দিকটা দেখবো, অর্থাৎ তার যে সুফল, সে সুফল বা সদর্থক যে দিকটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথম যেটা পয়েন্ট করা হয়েছে যোগাযোগের প্রসার। তা রেলপথ স্থাপনের ফলে কি হয়, দেশের এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যে যোগাযোগ, সেই যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় এবং যোগাযোগ ব্যবস্থায় একটা বিপ্লব ঘটে যায়। মানুষ সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারে। আগে কি হতো, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের মধ্যে বাধা ছিল, ভৌগোলিক বাধা ছিল, রাস্তাঘাট সেইভাবে ছিল না, এবং এখানে যানবাহন বলতে সেই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এইসবই ছিল, নৌকাপথ, জলপথে যাতায়াত করতে হতো। কিন্তু এখন রেলের মাধ্যমে খুব সহজে এবং অল্প সময়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে মানুষ খুব সহজে কিন্তু যাতায়াত করতে পারছে। ফলে এই যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, এর ফলে কি হয়, ব্যবসা বাণিজ্য অগ্রগতি ঘটে, মানুষের ভিতরে আদান প্রদান বাড়ে, তাই যোগাযোগ ব্যবস্থার একটা ব্যাপক প্রসার ঘটছে। 2 নম্বর, পরিবহনের উন্নতি। তো পরিবহন বলতে এই যে ব্যবসায়ীরা কি করে, এক অঞ্চল থেকে মালপত্র আরেক অঞ্চলে নিয়ে যায়। তো এই পরিবহনের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, রেলের ভাড়াও কম, অল্প সময়ে এবং অল্প খরচে অনেক বেশি মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। এতে করে পরিবহনের যে ব্যয়, আগে যে ব্যয় হতো সেই তুলনায় অনেক কম খরচে কিন্তু এই পরিবহন করা সম্ভব হয়। ফলে ব্যবসায়ীদের অনেক সুবিধা হয় এবং দেশের মধ্যে এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের যে বাণিজ্যিক আদান প্রদান সেটা বেড়ে যায় এবং অনেক সুবিধা হয়, অর্থনীতি অনেক এগিয়ে যায়, অর্থনীতিতে অনেক একটা ভালো দিক নিয়ে আসে এই রেলপথ। 3 নম্বর পয়েন্ট দেখো, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি। তা আগে কি হতো, একটা অঞ্চলের বাণিজ্য সেই অঞ্চলেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন এক অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলের বাণিজ্য হচ্ছে রেলপথের ভিতর দিয়ে, এবং রেলপথের মাধ্যমে এক অঞ্চলের পণ্য সামগ্রী, বাংলাদেশের পণ্য সামগ্রী মহারাষ্ট্রে চলে যাচ্ছে, মহারাষ্ট্রের পণ্য সামগ্রী বাংলাদেশে চলে আসছে। ফলে বাণিজ্য আর একটা অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে চলে যাচ্ছে, এবং ভারতের এসব পণ্য সামগ্রী বন্দরে পৌঁছে বন্দরের মাধ্যমে মানে জাহাজে করে সেটা বিদেশের বাজারে, আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্য সামগ্রী পৌঁছে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে এই ভারতীয় পণ্য। অর্থাৎ বাণিজ্য আর শুধুমাত্র আঞ্চলিক স্থানে থাকছে না, সারা দেশে ছড়িয়ে পড়ছে রেলের মাধ্যমে, এবং বন্দরে রেলের ভিতর দিয়ে বা রেলের সাহায্যে সেটা বন্দরে পৌঁছাচ্ছে এবং বন্দরের মাধ্যমে সেটা বিদেশে গিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে। পরের পয়েন্ট দেখো, রপ্তানি বৃদ্ধি। তা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে কাঁচা মাল, ইংল্যান্ডের শিল্পের জন্য যে কাঁচা মালের প্রয়োজন, সেই কাঁচা মাল বা অনেক খাদ্যশস্য, তুলো, যেগুলো কাঁচা মাল, সেগুলো বিদেশে কিন্তু প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে। ফলে রপ্তানি যেমন বাড়ছে, বাণিজ্য সেরকম বাড়ছে। এরপরে দেখো, আমদানি বৃদ্ধি। আবার ইংল্যান্ডের কলকারখানায় যেসব প্রোডাক্ট তৈরি হচ্ছে, বিশেষ করে বস্ত্র, সেগুলো কিন্তু আবার ভারতে চলে আসছে জাহাজে করে, বন্দরে, এবং তারপরে রেলের মাধ্যমে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। ফলে একদিকে যেমন আমদানি বেড়েছে, আবার অন্যদিকে রপ্তানিও বেড়েছে। অর্থাৎ ব্যবসার যে দুটো দিক, একটা আমদানি একটা রপ্তানি, দুটোই কিন্তু ব্যাপক পরিমাণে বেড়ে যাচ্ছে এই রেলপথ স্থাপনের ফলে। এরপরে দেখো, আন্তর্জাতিক বাজার। তা আন্তর্জাতিক বাজার বললাম যে ভারতের কোনো একটা অঞ্চলের যে কৃষি পণ্য আগে সেই অঞ্চলের জন্যই তৈরি করা হতো এবং সেই প্রয়োজনটা ছিল অল্প, শুধুমাত্র নিজেদের প্রয়োজনের তাগিদেই কৃষি পণ্য তৈরি হতো। কিন্তু এখন তো বাজার খুলে গেছে, এখন সেটা বিক্রি করা যায়, বিক্রি করে কাঁচা টাকা ইনকাম করা যায়। ফলে আরো বেশি পরিমাণে কিন্তু কৃষকরা ফসল ফলানোর চেষ্টা করে এবং সেই ফসল তারা বিক্রি করছে ব্যবসায়ীদের কাছে, ব্যবসায়ীরা সেই কৃষি পণ্য আরেক অঞ্চলে রপ্তানি করছে এবং সেই জায়গার কৃষি পণ্য বন্দরের ভিতর দিয়ে বিদেশের বাজারে পৌঁছে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারের সাথে প্রতিযোগিতা করছে। ফলে ভারতের এই সব পণ্য সামগ্রী আন্তর্জাতিক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে। সব কিন্তু রেলের মাধ্যমেই হচ্ছে, রেল না হলে এটা সম্ভব হতো না। শিল্পায়ন, রেলের ভিতর দিয়ে এদেশে যে কয়লা শিল্প, লৌহ ইস্পাত শিল্প, তার অগ্রগতি ঘটে। তা রেল ব্যবস্থার মধ্যে দিয়ে রেলের যে আনুষঙ্গিক যেসব উপসারী যেসব শিল্পগুলো রয়েছে, ছোটখাটো, যেগুলো রেলকে কেন্দ্র করে, সেই সব শিল্পেরও কিন্তু অগ্রগতি ঘটছে। বিশেষ করে কয়লা শিল্পের কথা বলা যায়, রেল তখন কয়লায় চলতো, ফলে কয়লা শিল্পের অগ্রগতি ঘটছে। রেলে ইস্পাতের প্রয়োজন,
তাই রেলের সেই ইস্পাত, যেমন টাটা কোম্পানি যে টিস্কো বানিয়েছিল জামশেদপুরে, সেই টাটা কোম্পানি কিন্তু রেলের যাবতীয় যে লোহা বা ইস্পাত সেটা কিন্তু সাপ্লাই করত। ফলে এদেশের যে লৌহ ইস্পাত শিল্প, লোহা শিল্প, কয়লা শিল্প, তারও কিন্তু অগ্রগতি ঘটে। এই জন্য কার্ল মার্কস বলেছিলেন যে এই রেলপথ স্থাপনের ভিতর দিয়ে ভারতীয় শিল্পের যে শিল্পায়ন সেটা সম্ভব হয়েছিল, এ কথা কার্ল মার্কস বলেছিলেন। এছাড়া দেখো কর্মসংস্থান, তা মনে করা হয়েছিল যে রেলে প্রচুর কর্মী দরকার এবং ভারতীয়রা প্রচুর পরিমাণে এখানে কর্মী হিসেবে নিয়োগ হবে, হয়েছেও তাই। অনেক কৃষক অদক্ষ শ্রমিক হিসেবে কিন্তু এই রেলে তারা কর্মী হিসেবে যোগদান করে এবং তারা কর্মসংস্থানের সুযোগ রেল তৈরি করে দেয় এবং এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। জাতীয় ঐক্য, জাতীয় ঐক্যটা কি? দেখো ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ এবং এখানে বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ, বাঙালি, মারাঠি, গুজরাটি, বিভিন্ন জাতের মানুষ রয়েছে এবং এদের মধ্যে নানা রকম ভেদাভেদ রয়েছে। ফলে কি আগে এদের মধ্যে ঐক্য ছিল না, কিন্তু রেল স্থাপনের ফলে এক জায়গার মানুষ আরেক জায়গায় যাতায়াত করছে, ফলে মানুষের মধ্যে মানুষের যে আদান প্রদান যোগাযোগ সেটা অনেক বেড়ে যাচ্ছে এবং এইভাবে একটা মানুষের মধ্যে এই যোগাযোগের ভিতর দিয়ে একটা জাতীয় ঐক্য, একটা ঐক্যবোধ গড়ে উঠছে মানুষের মধ্যে। ভারতবাসী বলে যে একটা ধারণা, সেই ধারণা কিন্তু আস্তে আস্তে জন্ম লাভ করছে, জাতীয়তাবাদের আগমন ঘটছে এবং স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত হচ্ছে। তাই এগুলো ছিল সুফল। রেলের আবির্ভাবের ফলে এই দিকগুলো কিন্তু খুলে যায়। এই কারণে ডক্টর বিপান চন্দ্র তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলছে যে রেলপথ ভারতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে। যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, আঞ্চলিক বাণিজ্য, রপ্তানি আমদানি বৃদ্ধি, আন্তর্জাতিক বাজার, শিল্পায়ন, কর্মসংস্থান, জাতীয় ঐক্য, এগুলোকে পয়েন্ট করে এই এর যে সুফল বা ফলাফল বা এর যে সদর্থক দিকটা তোমাদেরকে আলোচনা করতে হবে। এরপরে যে বিষয়টা দেখবো কুফল, মানে নগর্থক দিক। এর ব্যাড এফেক্টটা কি ছিল? রেলপথ স্থাপনের কিন্তু অনেক খারাপ দিক রয়েছে। এই জন্য আয়েশা জালাল এবং সুগত বসু, এক দুই বিখ্যাত গবেষক, তারা একটা গ্রন্থ লিখেছিলেন মডার্ন সাউথ এশিয়া। এই গ্রন্থে বলছেন যে রেলপথ ভারতের অর্থনীতিতে সর্বনাশ ডেকে এনেছিল। সত্যি তাই, কারণ দেখো বৈষম্য, প্রথমে রয়েছে বৈষম্য। রেলে প্রচুর পরিমাণে ভারতীয়দের সাথে বৈষম্যমূলক আচরণ করা হতো। শ্বেতাঙ্গ যারা যাত্রী, তারা মানে সেই সব কামরায় ভারতীয়রা উঠলে তাদের সাথে মানে বৈষম্যমূলক আচরণ করা হতো। ভারতীয় ব্যবসায়ীদের বেশি পরিমাণে রেলে ভাড়া দিতে হতো। সবসময় রেলে কৃষ্ণাঙ্গ মানুষ, অর্থাৎ ভারতীয়দেরকে তারা কৃষ্ণাঙ্গ হিসাবে দেখতো শ্বেতাঙ্গ মানুষেরা, এবং এদের সাথে অভব্য আচরণ, বৈষম্যমূলক আচরণ কিন্তু লেগেই থাকতো। 2 নম্বর দেখো সম্পদের বহির্গমন। সম্পদের বহির্গমনটা কি? তা প্রথমে যেটা বলে দেখো, রেল যখন প্রথম তৈরি হয় তখন তো একটা প্রচুর পরিমাণে টাকা এদেশে বিনিয়োগ করতে হয়েছিল, প্রচুর টাকা। ফলে ব্রিটিশ সরকার একটা গ্যারান্টি দিয়েছিল এই সব শিল্পপতিদের যে 5% ইন্টারেস্টে তাদেরকে সুদ দেওয়া হয়। তা প্রতি বছর এই 5% ইন্টারেস্টে, মানে যত টাকা বিনিয়োগ হবে তার 5% ইন্টারেস্ট হিসেবে ব্রিটিশ গভর্নমেন্ট এইসব কোম্পানিকে বা এইসব বিনিয়োগকারীদেরকে তাদের টাকা দেওয়া হবে। ফলে এই সুদের অর্থ বাবদ ভারত থেকে একটা প্রচুর পরিমাণে টাকা, এছাড়া রেলের যে লাভ্যাংশ, সেই লাভ্যাংশের টাকা বিদেশে পাঠায়, ইংল্যান্ডে পাঠানো হয়। ফলে ভারত থেকে একটা বিরাট পরিমাণ অর্থ কিন্তু ইংল্যান্ডে পাচার হয়ে যায়, যাকে দাদাভাই নৌরুজি তার পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল গ্রন্থে বলছেন ড্রেন অফ ওয়েলথ, অর্থাৎ একটা ড্রেন বা একটা নালার ভিতর দিয়ে এদেশের অর্থ সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যাকে আমরা বলছি সম্পদের বহির্গমন। সম্পদ বাইরে চলে যাচ্ছে, বহির্গমন হচ্ছে। 3 নম্বর পয়েন্ট দেখো দেশীয় শিল্পের অবক্ষয়। ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে কলকারখানায় তৈরি হওয়ার যেসব জামা কাপড়, সেগুলো দাম অল্প আবার খুব ফ্যান্সি। এইসব জামা কাপড়ের কি ভ্যালুটা কি না, একে হচ্ছে খুবই কম দাম, আবার খুব সুন্দর, খুব টেকসই। এবং এই জামা কাপড় বা এইসব কাপড় চোপড় তারা জাহাজে করে ভারতে আনা হচ্ছে বন্দরে, এবং তারপরে রেলের মাধ্যমে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে, প্রতিটা বাজারে ছড়িয়ে পড়ছে, এবং এদেশের মানুষ সেই সস্তা এবং ভালো টেকসই সেই কাপড় তারা কিনছে। এর ফলে এদেশে যেসব তাঁতিরা ছিল, তারা যে তাঁতের মাধ্যমে যেসব হাতে তৈরি করা যেসব কাপড় চোপড় তারা তৈরি করতো, তার দামও যেমন বেশি, আবার কিন্তু সে কিন্তু বিদেশি পণ্যের সাথে তার যে মূল মানে গুণগত মান সেটাও কিন্তু অনেক নিম্নমানের ছিল। ফলে এদেশের যেসব তৈরি করা জিনিসপত্র সে কেউ আর কিনতে চাইল না। ফলে এদেশের কুটির শিল্প ধ্বংস হয়ে গেল। তাঁতিরা তাঁত ছেড়ে দিয়ে তারা কৃষিকাজে চলে গেল এবং এদেশের কুটির শিল্প একেবারে ধ্বংস হয়ে গেল। দেশীয় শিল্পের অবক্ষয় হলো রেলের ভিতর দিয়ে। এরপরে দেখো 4 নম্বর যন্ত্রপাতির আমদানি। তা দেখো রেলপথে কি দরকার? রেলের পাটি বা রেলের যে রেলপথ সেটা দরকার, রেল ইঞ্জিন দরকার, রেলের বগি দরকার। তো এইগুলো ভারতবর্ষে কিন্তু ইংল্যান্ড থেকে আনা হতো
এবং ইংল্যান্ডের শিল্পপতি পুঁজিপতিরা এগুলো ভারতবর্ষে চালান দিয়ে প্রচুর টাকা মুনাফা লুটতেন এবং এদেশ থেকে প্রচুর টাকা তারা এইভাবে কিন্তু লুট করে নিয়ে যেতেন এইসব যন্ত্রপাতি আমদানি করার ভিতর দিয়ে। 5 নম্বর দেখো কর্মসংস্থানের বঞ্চনা। প্রথমে কি ভাবা হয়েছিল যে না অনেক কর্মসংস্থান হবে, হ্যাঁ হয়েছে ঠিকই, ভারতীয়দেরকে অনেক অদক্ষ কর্মচারী হিসেবে নিয়োগ করা হয়েছে, কিন্তু উচ্চ পদগুলিতে কিন্তু ভারতীয়দের নিয়োগ করা হয়নি, মাত্র 10%। উচ্চ পদগুলির মাত্র 10%, মানে 10 জনের 1 জনকে ভারতীয় হিসেবে নিয়োগ করা হয়েছে, আর 9 জনকে কিন্তু শ্বেতাঙ্গদের থেকে নিয়োগ করা হয়েছে। ফলে রেলের উচ্চ পদগুলিতে ভারতীয়দের নিয়োগ করা হয়নি, তাদের বঞ্চিত করা হয়। কর্মসংস্থানের যে কথা বলা হয় সেই কথা কিন্তু রাখা হয়নি, বা এটা অনেকটা ভাওতায় পরিণত হয়। এই জন্য বুকানন বলে একজন গবেষক, তিনি বলছেন যে গ্রামগুলি, ভারতের গ্রামগুলি কি ছিল, স্বনির্ভর গ্রাম ছিল, গ্রামে গ্রামে উৎপাদিত হতো এবং সেই উৎপাদনের উপরে বেশ করে গ্রামগুলি পরিচালিত হতো। গ্রামগুলি ছিল স্বনির্ভর, আত্মনির্ভর। সেই আত্মনির্ভর গ্রামগুলি এই লৌহ নির্মিত বা ইস্পাত নির্মিত যে বর্ম, সেই বর্ম কিন্তু ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ স্বনির্ভর যে গ্রামগুলি, যে তাদের যে আত্মনির্ভরতার যে বর্ম পড়ে এতদিন টিকে ছিল, সেই বর্মকে ভেদ করে দিয়েছিল ইস্পাতের তৈরি এই বর্ম। মানে ভারতের গ্রামগুলির এই আত্মনির্ভরতার সাথে তুলনা করা হয়েছে ইস্পাতের তৈরি রেলের বগিজ, এবং তাকে তুলনা করে ভারতের গ্রামগুলি যে ধ্বংস হয়ে যাচ্ছিল রেলের ভিতর দিয়ে, সেটাকে তুলে ধরেছেন হ্যামিল্টন বুকানন। তাই এখানে এই প্রশ্নের উত্তরের 3টি পার্ট রয়েছে। প্রথম যেটা রয়েছে যে কারণ বা উদ্দেশ্য, কোন কোন কারণে রেলপথ তৈরি হলো সেটাকে পয়েন্ট করে করে মেনশন করে আলোচনা করতে হবে। তারপরে তার ফলাফল, 2টো দিক রয়েছে, একটা সুফল একটা কুফল। সুফল কোন কোন দিকগুলো রয়েছে সেটা আলোচনা করতে হবে, কুফলের কোন কোন দিকগুলো রয়েছে সেটা আলোচনা করতে হবে। তো এর যে নোটসটা আছে 8 নম্বরে, সেই নোটসটা আমি তোমাদের জন্য রেডি করেছি, একদম পারফেক্ট, প্রত্যেকটা পয়েন্টকে বেস করে, প্রত্যেকটা পয়েন্টকে টাচ করে একদম পারফেক্ট অ্যান্সার তোমাদের জন্য একটা রেডি করেছি। সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব। এইচএস উচ্চ মাধ্যমিক ইতিহাস 3য় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্য। এখানে প্রশ্নটি দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য কি ছিল? ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাব লেখো, অর্থাৎ প্রভাব যা তাই ফলাফল তাই গুরুত্ব, আর এখানে উদ্দেশ্য বলতে যা উদ্দেশ্য তাই কারণ বা তাই প্রেক্ষাপট। তাহলে উদ্দেশ্য আর প্রভাব অর্থাৎ কারণ এবং ফলাফল, এটা 8 নম্বরের প্রশ্ন। এটা 2025 সালের ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। তাই উত্তরটি তোমরা এইভাবে লিখবে, দেখো, ঔপনিবেশিক শাসনকালে ভারতের রেলপথের প্রতিষ্ঠা এদেশের অর্থনীতিকে সর্বাধিক প্রভাবিত করেছিল। ভারতের সর্বপ্রথম 1832 খ্রিস্টাব্দে রেলপথ স্থাপনের প্রস্তাব ওঠে। শেষ পর্যন্ত ভারতের বড়লাট লর্ড ডালহৌসি 1848 থেকে 56 এর আমলে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি GIRP ভারতের সর্বপ্রথম রেলপথ প্রতিষ্ঠা করে। ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। তার আমলে 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল রেলপথ স্থাপিত হয়। 1855 খ্রিস্টাব্দে পূর্ব ভারতের হাওড়া থেকে হুগলি পর্যন্ত ভারতের দ্বিতীয় রেলপথ চালু হয়। ডালহৌসির আমলে ভারতে প্রায় 200 মাইল রেলপথ নির্মিত হয়। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ভারতের রেলপথের দ্রুত সম্প্রসারণ ঘটতে থাকে। 1951 খ্রিস্টাব্দে ভারতীয় রেলপথের জাতীয়করণ করা হয় এবং এটি বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এবার দেখো উদ্দেশ্য, এটা প্রথমে ভূমিকা লিখলাম, এরপরে উদ্দেশ্য, রেলপথ স্থাপনের উদ্দেশ্য বা কারণ। দেখো, নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য প্রয়োজনে বড়লাট লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে সর্বপ্রথম রেলপথ স্থাপন করেন। ভারতের রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্য বা কারণগুলি হলো, এবার উদ্দেশ্য কারণগুলিকে সাব পয়েন্ট করে করে নিচে লিখতে হবে। প্রথম যেটা সাব পয়েন্ট রয়েছে দেখো, ডালহৌসির উদ্দেশ্য। লর্ড ডালহৌসি বিশেষ কয়েকটি উদ্দেশ্য নিয়ে ভারতের রেল স্থাপনের উদ্যোগ নেন। তার উদ্দেশ্যগুলি হলো: 1. ভারতের দূরবর্তী স্থানে দ্রুত সেনাবাহিনী পাঠানো। 2. রেলপথ স্থাপনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে বাণিজ্যের প্রসার ঘটানো। 3. দেশে শিল্প পরিকাঠামো গড়ে তুলে ব্রিটিশ পুঁজিপতিদের উদ্যোগকে স্বাগত জানানো। 4. দেশের কাঁচামাল বন্দরগুলিতে পৌঁছানো। 5. উৎপাদিত শিল্প সামগ্রী সহজে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া প্রভৃতি। এবার 2 নম্বর কারণ বা উদ্দেশ্য দেখো, পুঁজি বিনিয়োগ। কি বলা হচ্ছে পুঁজি বিনিয়োগে? শিল্প বিপ্লবের ফলে ব্রিটিশ পুঁজিপতিরা বিপুল পরিমাণ পুঁজির মালিক হয়ে ওঠে। তারা এই বিপুল পরিমাণ পুঁজি ভারতের
নিরাপদ, লাভজনক ও সুবিধাজনক ক্ষেত্রে বিনিয়োগ করে আরও পুঁজি উপার্জন করতে তৎপর হয়ে ওঠে। তারা আশা করেছিল যে ভারতে রেলপথের প্রসার ঘটলে রেল লাইন, ইঞ্জিন, মালগাড়ি ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করে তারা প্রচুর মুনাফা অর্জন করতে পারবে। 3 নম্বর কারণ বা উদ্দেশ্য দেখো, কাঁচামাল রপ্তানি ও বিলাতি পণ্যের সরবরাহ। ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে সেখানকার কলকারখানাগুলিতে কাঁচামালের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পায়। ভারত হয়ে ওঠে ইংল্যান্ডের কারখানাগুলিতে কাঁচামালের অন্যতম সরবরাহকারী দেশ। ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলি থেকে কাঁচামাল বন্দরে পৌঁছানোর জন্য রেল যোগাযোগের প্রয়োজন দেখা দেয়। ডক্টর সব্যসাচী ভট্টাচার্য বলেছেন, তোমরা ঐতিহাসিকদের নামে তলে আন্ডারলাইন করবে, বলেছেন যে এইসব লাভের লোভই ছিল আসল কথা, এদেশের অর্থনীতির আধুনিকীকরণ মোটেই নয়। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে সেখানকার কলকারখানাগুলিতে নিয়মিত বিপুল পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদিত হতে থাকে। ব্রিটিশ পুঁজিপতিরা এইসব পণ্য বিক্রির বাজার হিসেবে ভারতকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। ভারতের অভ্যন্তরে দূর দূরান্তের বাজারগুলিতে এই পণ্য পৌঁছে দেওয়ার জন্য তারা এদেশে উন্নত রেল যোগাযোগের প্রয়োজন উপলব্ধি করে। 4 নম্বর কারণ দেখো, রাজনৈতিক প্রয়োজন। ডালহৌসির আমলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সর্বোচ্চ সীমায় উপনীত হয়। এই সুবিশাল সাম্রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক কাজে দ্রুত যোগাযোগ রক্ষা ও সংবাদ আদান প্রদানের প্রয়োজন ছিল। এছাড়াও বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ, দেশের অভ্যন্তরে বিভিন্ন বিদ্রোহ দমনের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রেরণ, সেনাবাহিনীর কাছে দ্রুত খাদ্য ও রসদ পৌঁছে দেওয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রয়োজনের তাগিদে সেই সময় ভারতে রেলপথ স্থাপন অপরিহার্য বলে ব্রিটিশ সরকার মেনে নেয়। পরে দেখো 5 নম্বর যে কারণ রয়েছে, সামরিক প্রয়োজন। এর উত্তরে বলা হচ্ছে, ডালহৌসির পূর্বে লর্ড হার্ডিঞ্জ 1846 খ্রিস্টাব্দে সামরিক প্রয়োজনে ভারতের রেলপথ নির্মাণের গুরুত্ব উল্লেখ করেন। এরপর ডালহৌসি 1850 ও 1853 খ্রিস্টাব্দে তার প্রতিবেদনে একই কথা বলেন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ইংরেজ সরকার সামরিক প্রয়োজনে ভারতের রেলপথ নির্মাণের গুরুত্ব উপলব্ধি করেন। 6 নম্বর পয়েন্ট দেখো, দুর্ভিক্ষ মোকাবিলা ও কর্মসংস্থান। ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ ছিল নিয়মিত ঘটনা। দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলের মানুষের কাছে দ্রুত খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এদেশে রেলপথ স্থাপন অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করে। এছাড়া সরকার আশা করে যে ভারতে রেলপথ স্থাপিত হলে এখানে বহু ইংরেজদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং ব্রিটিশ পুঁজিপতিদের অর্থ লগ্নির যথেষ্ট সুযোগ হবে। তো এই পর্যন্ত কারণ নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব যেটা রেলপথ স্থাপনের প্রভাব বা ফলাফল। তা প্রথমে যেটা এর দুটি পার্ট আছে, একটি সদর্থক বা সুফল আর একটি নঙর্থক বা কুফল। তা প্রথমে আমরা সুফল নিয়ে আলোচনা করব, সদর্থক প্রভাব বা সুফল। দেখো, ডক্টর বিপান চন্দ্র বলেছেন যে ভারতে রেলপথের প্রবর্তন ভারতীয় জনজীবন, সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে। ভারতের রেলপথের প্রতিষ্ঠা ও প্রসারের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগের ব্যবস্থার বৈপ্লবিক অগ্রগতি ঘটে। অতি দ্রুত মানুষ ও পণ্য চলাচল সম্ভব হওয়ায় দুর্ভিক্ষ ও খরার সময় দূর দূরান্তে খাদ্য পাঠানো সহজ হয়। রেলপথের মাধ্যমে আভ্যন্তরীণ বাজারগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হলে তাদের মধ্যে পণ্য চলাচল সম্ভব হয়। ফলে পণ্য মূল্যের আঞ্চলিক বৈষম্য হ্রাস পায় এবং আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পায়। রেলের মাধ্যমে পণ্য পরিবহনের ব্যয় খুব কম হতো। ফলে ভারতের বিভিন্ন কৃষি পণ্য রেলের মাধ্যমে সহজে বন্দরে নিয়ে যাওয়া যেত। রেলের মাধ্যমে ভারতে বিদেশি পণ্যের আমদানি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। বিলাতের বিভিন্ন শিল্প পণ্য ও বিলাসী সামগ্রী ভারতের বন্দরে এসে তা রেলের মাধ্যমে দেশের অভ্যন্তরে পৌঁছে যায়। কার্ল মার্কস বলেছেন যে রেল ব্যবস্থা ভারতের আধুনিক শিল্পায়নের প্রকৃত অগ্রদূত হবে। বাস্তব ক্ষেত্রে রেলপথের প্রসারের ফলে ভারতের শিল্পের বিকাশের পটভূমি তৈরি হয়। রেল ব্যবস্থা লোহা, ইস্পাত, কয়লা প্রভৃতি আধুনিক শিল্পের বিকাশে সাহায্য করে। ভারতের রেলপথ স্থাপনের ফলে রেলপথ নির্মাণ, রেল কারখানা প্রভৃতি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সুযোগ হয়। রেলপথের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে যোগাযোগ বৃদ্ধি পায়। এভাবে ভারতীয়দের মধ্যে জাতীয় ঐক্য ও জাতীয়তাবোধ বৃদ্ধি পায়। তা দেখো, এখানে যে সদর্থক বা সুফল, এর ভিতরে কিন্তু তোমাদের এই 8-9টি পয়েন্ট যেগুলো রয়েছে, যোগাযোগের প্রসার, পরিবহনের উন্নতি, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, আমদানি বৃদ্ধি, আন্তর্জাতিক বাজার, শিল্পায়ন, কর্মসংস্থান, জাতীয় ঐক্য, প্রত্যেকটা পয়েন্টকে টাচ করে কিন্তু এই একটা প্যারার ভিতরে অল ওভার সুফলটা কিন্তু লেখা হয়েছে। ঠিক একইভাবে তোমরা কুফল লিখবে, এটাই তোমাদের শেষ প্যারা বা এটাই লাস্ট প্যারা। এখানে দেখো,
বলা হচ্ছে নঙর্থক প্রভাব বা কুফল। তো এখানে যেসব পয়েন্টগুলো আমি বলেছিলাম, যেমন বৈষম্য, সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয়, যন্ত্রপাতির আমদানি, কর্মসংস্থান থেকে বঞ্চনা, এই সমস্ত বিষয়গুলো বা পয়েন্টগুলোকে নিয়ে একটা প্যারার ভিতরে এটা আলোচনা করা হয়েছে। দাদাভাই নৌরোজি, জি.ভি. যোশী, ডি.ই. ওয়াচা, জি.এস. আয়ার, রমেশচন্দ্র দত্ত, বালগঙ্গাধর তিলক প্রমুখ জাতীয়তাবাদী নেতা ভারতের রেলপথের প্রসারকে সুনজরে দেখেননি। তারা এদেশে রেলপথের নির্মাণের বহু নঙর্থক প্রভাব বা কুফল লক্ষ্য করেছেন। রেলে ভারতীয় যাত্রী ও ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করা হতো। শ্বেতাঙ্গ যাত্রীরা ভারতীয় যাত্রীদের লাঞ্ছনা করত। রেলপথ নির্মাণে সরকার 5% সুদ দেওয়ার গ্যারান্টি দেয়। এর ফলে প্রতি বছর সুদের বিপুল পরিমাণ অর্থ ও লাভের মুনাফা বিদেশে চলে যেতে থাকে। দেশীয় পণ্যগুলি সস্তা ও সুদৃশ্য বিলাতি পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতার সম্মুখীন হয়। ফলে দেশীয় কুটির শিল্প ও বাণিজ্য চরম ক্ষতিগ্রস্ত হয়। ভারতে রেলপথ নির্মিত হলেও এদেশে ভারী শিল্পের বিশেষ প্রসার ঘটেনি। রেলের উচ্চ পদগুলিতে সাধারণত শ্বেতাঙ্গদের নিযুক্ত করা হতো। নিম্ন বেতনের শ্রম সাধ্য কাজগুলিতে ভারতীয় অদক্ষ শ্রমিকরা নিযুক্ত হতো। দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে রেলের মাধ্যমে খাদ্য পাঠানো সহজতর হলেও পরোক্ষে এই রেল ব্যবস্থাই আবার দুর্ভিক্ষ সৃষ্টি করে। রেলপথের শিকড় ও ভারতের সর্বত্র ছড়িয়ে পড়লে ভারতীয়দের উপর ব্রিটিশ শাসনের আধিপত্য আরও বৃদ্ধি পায়। এর দ্বারা দরিদ্র ভারতবাসী সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জে.এম. হার্ড মনে করেন ভারতীয় অর্থনীতির সকল ক্ষেত্রেই রেলের দ্বারা প্রভাবিত হয়েছিল। তো এই ছিল ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও ফলাফলের উপরে যে 8 নম্বরের প্রশ্ন উত্তর, সেটি তোমাদের সামনে আলোচনা করলাম ডিসকাস সহ। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির করছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।